জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম এবং আমাদের সঙ্গে আছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান সামি। আসলে স্টুডিওতে ছাড়া আমি ছাড়া অন্য কোনো অতিথি নেই। যে দুজন আছেন দুজনেই বাংলাদেশের বাইরে পৃথিবীর দুই প্রান্তে আছেন, তাদের সঙ্গে আমি স্টুডিও থেকে কথা বলছি। শায়ের খান সামি, আপনি বলেছেন অত্যন্ত সূক্ষ্ম একটা রিভার্স গেম চলছে, যেখানে আপনি মুখে বলছেন এক কথা, প্রকাশ করছেন নিজ আন্তরিকতা, কিন্তু পর্দার আড়ালে ঠিক বিপরীত কাজটি করছেন। এমন কিছু করার চেষ্টা করছেন যাতে নিজ ইমেজ অক্ষুণ্ণ থাকে এবং উদ্ভূত পরিস্থিতিতে ন্যারেটিভটা আপনার পক্ষেই যায়। সকলে যেন আপনাকেই সঠিক মনে করে, তেমন একটা ক্ষেত্র তৈরি করার জোর প্রচেষ্টা চলছে। এই সূক্ষ্ম রিভার্স গেমটা সম্পর্কে আরেকটু বিস্তারিত যদি বলেন। নিকোল, আপনাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ফাহাম ভাই সালাম, নিকোল আপনাকে সালাম এন্ড আসসালামু আলাইকুম টু অল দ্য ভিউয়ার্স। তো নিকোল, যে প্রশ্নটা আমাকে করলেন, এটা আপনি আমাকে আজকে সকালে আমার লেখা একটা স্ট্যাটাসের উপরে নিশ্চয় করেছেন। এখানে এটা আসলে আমার মনে হয় খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই, কারণ আমরা সামনেই দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমাদের সামনে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন, তার উপদেষ্টা মণ্ডলী যারা সদস্য আছেন, তারা সকলেই একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে ইচ্ছুক, আগ্রহী। এবং এই কথাটা তারা শুধুমাত্র দেশেই বলছেন না, বিদেশেও তারা যেখানে সুযোগ পাচ্ছেন সেখানে যাচ্ছেন। বারবারই অনেক জায়গা থেকে তারা বলছেন, বিভিন্ন ওয়ার্ল্ড লিডারদের কাছে গিয়েও তারা একই রকমের কথা, একই রকমের বার্তা প্রদান করেছেন। কিন্তু আসলে তারা কতটা আন্তরিক, সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। আপনি দেখবেন যে, যেমন আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ইউকে থেকে বাংলাদেশে 450 পাউন্ডের ইনভেস্টমেন্ট আসবে, ওটার সাথে করে বেশ বড় করে ডক্টর ইউনূসের একটা ছবি জুড়ে দেওয়া হয়েছে। এবং এরকম বহুত ইনভেস্টমেন্টের গল্প আমরা শুনেছি গত কয়েক মাস ধরে, এক বছরের বেশি সময় ধরে। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশ এয়ারফোর্স এয়ারক্রাফট কিনবে, মডার্ন ফাইটার জেটস কিনবে, এবং আপনার অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম কিনবে, which are all very good plans. কিন্তু যে সরকার বর্তমানে আছে, এই সরকার তো ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি মাসে। তো আপনি যখন ইলেকশনের প্রস্তুতি নিচ্ছেন, তখন আপনি এই ধরনের চটকদার জিনিসপত্র সামনে রেখে বেসিক্যালি কি করতে চাইছেন? এবং অন দ্য আদার সাইড, আমি আপনাকে অন দ্য রেকর্ডে বলতে পারি যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একজন ব্যক্তি আছেন, আমি জানি না উনি ওনার উপদেষ্টার কার্যালয়ে বসেন কিনা, বাট যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সহকারী মুস্তাইন বিল্লাহ জহির, যেদিন ওই ভদ্রলোক, আপনার একজন উন্মাদ ব্যক্তি যিনি প্রায় হাউ কাউ করেন এরকম করে, হাতটা মুভমেন্ট করে, উনি এসে বললেন যে বাংলাদেশে খুব হয়ে যাচ্ছে, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি রাস্তায় নেমে আসুন, একটা গর্ধব টাইপের কথাবার্তা উনি যখন বললেন, সেই একই সময় মুস্তাইন জহির ডিএনসিসির যিনি প্রশাসক আছেন এজাহাজের মারফতে ডিএনসিসির সেন্ট্রাল সিসিটিভি রেকর্ড রুমে একটা লোক পাঠিয়েছেন, যে ওইখান থেকে এপিসির একটা ফুটেজ আনা যায় কিনা কোনোভাবে, যেন উনি এটা তার ওস্তাদকে সরবরাহ করে, যেন বিষয়টাকে আরেকটু হাইপ আপ করে দেওয়া যায়, এটার আগুন যেন আরেকটু উস্কে দেওয়া যায়। তো আপনি আমাকে এটা বলেন যে প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সহকারী মুস্তাইন বিল্লাহ জহির, অফকোর্স তার সাথে সরকারি ক্যাপাসিটিতে এখন কাজ করছে, বিভিন্ন দেশে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে কেন রাত্রেবেলা একটা 10 মিনিটের সময় ওইখানে লোক পাঠাবে ফুটেজ নিয়ে আসার জন্য? আপনি দেখবেন যে যে উন্মাদটার কথা বললাম, উন্মাদটা আবার নিচে দিয়ে তার কোথাও একটা লিখেছে, আমার কাছে ফুটেজ আছে, পরে বোধহয় ওটা ছাড়তে পারে নাই, আমি যখন একটু উত্তেজিত হয়ে তাকে কিছু কথাবার্তা বলে ফেলেছে তারপরে। বাট এই ধরনের লোকজন যদি থাকে ওইখানে এগুলা করার জন্য, এবং ওখানে আরো বহুত ফান্দেখানেরা আছেন যারা পর্দার পেছনে থেকে অনেক কিছুই তারা করার চেষ্টা করছেন। ধরেন আপনি
আমি এখন আর কি বলবো আপনাকে, জি যে তারা বলছেন একটা করছেন আরেকটা। জুলকারনাইন স্যার, আপনি কিছু খবরের কথা বললেন যেগুলো একেবারেই আমাদের দেশের ভেতরকার খবর। মানে তাদের কাছে যেমন কিছু লোক ফুটেজ পাঠানোর চেষ্টা করে আপনার ভাষ্যমতে, বা ছবি পাঠানোর চেষ্টা করে, বা ইনফরমেশন পাঠানোর চেষ্টা করে, আপনাকেও কি তাহলে ভেতর থেকে কেউ খবর দেয়? কারণ অনেক খবর আসলে আমরা জানার আগে আপনি জেনে যান। অবশ্যই আমাকে তো আজকে থেকে আর কে খবর দিচ্ছে না, আমাকে বছরের পর বছর ধরে লোকজন খবর দিচ্ছে। এবং যখন পরিস্থিতি অত্যন্ত প্রতিকূলে ছিল, যখন দেশে একটা স্বৈরশাসক ছিল, তখন থেকেই আমাকে লোকজন বিভিন্ন রকমের ইনফরমেশন প্রোভাইড করে। তার আমার কাজই তো সংবাদ সংগ্রহ করা। আমার কাজ তো বসে বসে ইউটিউব ভিডিও বানানো না, বসে বসে চিৎকার চেঁচামেচি করে না। এটা এখন আমার যেটা পেশাগত দায়িত্ব। আমি তো আমার মতো করে সোর্স নেটওয়ার্ক জি তৈরি করবই, আমি তো জি। আমার মতো করে তথ্য সংগ্রহ করবই, এটাই আমার পেশা। একটা সময় অনেকেই বলার চেষ্টা করেছিল, আপনাকেও কখনো কখনো বলতে বা এই ধরনের ইঙ্গিত দিতে দেখেছি, যে অন্তর্বর্তী সরকারের ৫ বছর থেকে যাওয়ার পক্ষে অনেকে অবস্থান নিচ্ছে। এইটা নিয়ে একটা আসলে পরিকল্পনা চলছে। যারা অবস্থান নিয়েছিল সেই ইচ্ছা কি তারা ত্যাগ করেছে, নাকি তারা আরও সুযোগের অপেক্ষায় আছে যে এই সরকারটিকে কোনোভাবে দীর্ঘায়িত করা যায় কিনা? আমি আপনাকে একটা মজার কথা বলি নিকোল, হ্যাঁ। যখন এই সরকার আসার পর যখন প্রথম ঈদটা হলো, যখন প্রথম ঈদের জামাত হলো জাতীয় ঈদগাতে, তখন আমি আপনাকে বলতে পারি যে বেশ কিছু লোককে সিকিউরিটি পাস দিয়ে প্রধান উপদেষ্টার ঈদ ঈদ জামায়াতের পাশে ওইখানে একটা জায়গাতে নিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়। এবং তাদেরকে বলা হয় যে তারা প্রধান উপদেষ্টা যখন এখান থেকে যাবেন, বলবেন ৫ বছর চাই, এরকম কিছু একটা তাদের গান, কিছু একটা রেটরিক তারা ওইখানে, কিছু একটা সুর তারা ওইখানে তুলেছেন, যার প্রতিফলন আমরা দেখেছি যে পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টার যে একটা প্রেস উইং আছে, যারা তার জন্য ক্যানভাসিং করে বেড়ান সরকারি পয়সায়, তারা ওটা বেশ ৫ বছর চাই, ৫ বছর চাই, ৫ বছর চাই। এবং এটা এন্ড দে রিপিটেড ইট ফর সাম টাইম। when they face the like আপনার পাবলিকের ব্যাশিং যখন তারা খাওয়া শুরু করলো, তখন আবার তারা আস্তে করে চিমসায় গেল। এবং আপনি দেখবেন যে এরকম বহুত ইনভেস্টমেন্ট আসতেছে, উপদেষ্টাই করতেছে, প্রধান উপদেষ্টা এখানে যাচ্ছে। আমি আপনাকে বলতেছি যে উনি এই যে রোমে গেলেন কয়েকদিন আগে, হি টুক 44 পিপল উইথ হিম, 44 জন লোক সাথে করে নিয়ে গেছেন। কি কারণে? ওইখানে গিয়ে উনি কার সাথে দেখা করলেন? জিবুতির প্রাইম মিনিস্টারের সাথে দেখা করেছেন, এবং ওই রোমের মেয়রের অফিসে গিয়ে দেখছেন। এবং আমাদের প্রেস উইং তারা এতটাই ফানি যে আজকে তার একটা ছবি দিয়েছে যে ব্রাজিলের প্রেসিডেন্ট লোলো, সে ওই ইটালির মেয়রের অফিসে গিয়েছে। এটা দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে ব্রাজিলের প্রেসিডেন্ট যাইতে পারে, তাহলে তো আমাদের উপদেষ্টা অন্যায় করেন। ওইখানে আবার প্রধান উপদেষ্টা সহকারী লামিয়া মোর্শেদ, প্রোটোকলের কি হলো? আরে ভাই, তোমরা কি নতুন করে জিনিসপত্র বানাচ্ছ, অথবা হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? আমরা কি বোকা? মানুষজন তো বোকা না রে ভাই। আপনার দেশে জাল টাকা ঢুকতেছে, আপনার দেশে অস্ত্র ঢুকতেছে, জাল ভিসা দিয়ে আপনার দেশের যে একটা অ্যাসেট, জনশক্তি, এই মার্কেট, ফিউচার মার্কেট ধ্বংস করে দেওয়া হচ্ছে। বাট আপনি আছেন কৃষক নিয়ে পড়ে, আপনি কি এগুলাতে একটু কনসার্ন হচ্ছেন? জি, আপনি এবং সেটা নিয়েও গত কয়েকদিন লিখেছেন। যা জি ঘটছে, ব্যাক টু ব্যাক আগুনের ঘটনা ঘটছে। আপনার দেশে দ্রব্যমূল্যর দাম আস্তে আস্তে করে বাড়ছে, এবং কতগুলো কারখানা বন্ধ হয়েছে। ১০০ বেশি কারখানা, ১৫০ বেশি কারখানা বন্ধ হয়েছে, কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়েছে। এগুলোর যে একটা গণবিস্ফোরণ ঘটবে, আবার আপনি বলতেছেন আপনি ১০০ দিন পরে নির্বাচন করবেন। তো আপনি এগুলা কন্টিনিউ করতেছেন না, কিছু করছেন না, আবার নির্বাচনটা করতে যাচ্ছেন। সো এই সবকিছু মিলেই আমার ওই লেখাটা লেখা ছিল আর জি কি। থ্যাংক ইউ। জি। জুলকারনাইন শারখান সামি, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। এ কারণে আগামীকাল শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না বলে জানিয়েছে এনসিপি। বিদ্যমান সংবিধানের ৪ মূলনীতিকে বাদ দিয়ে জুলাই সনদ হলে সেই সনদে স্বাক্ষর করবে না ৪ বাম দল। তারা বলছে আদালতে প্রশ্ন করা যাবে না, এমন বিষয়ে অঙ্গীকার করতে হয়, এমন সনদে স্বাক্ষর করা তাদের পক্ষে সম্ভব নয়। জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা উপস্থিত হবেন, কিন্তু উপস্থিত হয়ে তারা আসলে স্বাক্ষর করবেন কিনা সেটা সেখানে গিয়ে ডিসিশন নেবেন, বা ডিসিশন এখনো হয়নি। বহুল আলোচিত, অনেক আলোচনা হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে ধোঁয়াশা, জটিলতা, এইটাকে কোনোভাবে আপনি মনে করেন যে নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে, এই কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি করেন কিনা? এখন ধরেন কেউ যদি আপনি সারাদিন তাকে বোঝাইলেন, হ্যাঁ, সারাদিন তার সাথে বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করলেন, কিন্তু দিন শেষে সে গিয়ে বলল সবকিছু মানে কিন্তু তাল গাছটা হচ্ছে আমার।
এখন আপনি তাকে কিভাবে বোঝাবেন এটা? এখন দেখতেছেন যে দেশের বিভিন্ন আপনার বৃহৎ যে রাজনৈতিক শক্তিগুলো আছে, বিএনপি বলেন, বিএনপির সাথে যেই সংশ্লিষ্ট অন্য যেই পার্টিগুলো আছে, তারা কিন্তু সবকিছু করতেই রাজি। তারা কিন্তু গতকালকে বিএনপির সালাউদ্দিন সাহেব বেশ চমৎকারভাবে কিছু সত্য কথা ওখানে গিয়ে বলেছেন। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। যেরকম বোল্ড কথা উনি ওখানে গিয়ে বলেছেন প্রধান উপদেষ্টার সামনে দাঁড়িয়ে। এনসিপি কি বলছে এখন, ধরেন এনসিপির যে আমার মনে হয় তাদের এটাও একটু বিবেচনাতে নেওয়া উচিত যে তাদের ফুট হোল্ডটা কোথায়, তাদের সাপোর্টার বেসটা কত বড়, এবং তারা এই যে এগুলা করে একটা গুরুত্বপূর্ণ জিনিসকে ড্র্যাগ করছে। এটা আমি একটু আগে দেখলাম, আজকে শেষ ডেট নেওয়া হচ্ছে 31 অক্টোবর, সাইন হওয়ার কথা ছিল, কিন্তু মঞ্চ টঞ্চ যা কিছু করা হয়েছিল ওগুলো সব ভেঙে আবার এগুলো পেছনে হচ্ছে। এই যে সরকারি অর্থ না না, কালকে সাইনিং অনুষ্ঠানটা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত আসলে বাড়ানো হয়েছে, যে এর মধ্যে কেউ যদি আগামীকাল স্বাক্ষর নাও করে পরে করতে পারবে। জি, তো আমার মনে হয় যে তারা যদি আসলেও একটা সুষ্ঠু ফয়সালা চায় সম্পূর্ণ বিষয়টা, আমার এখন আপনি তো সবার সব অনুরোধ রাখতে পারবেন না, আপনাকে কিছু ছাড় দিতে হবে। আমার মনে হয় বিএনপি যথেষ্ট ছাড় দিয়েছে, তাদের সমমনা যে দলগুলো আছে তারাও যথেষ্ট ছাড় দিয়েছে। আপনাকে পিআর ইন্ট্রোডিউস করতে হবে। ভাই, পিআর জিনিসটা তো মানুষকে বুঝতে হবে, হোয়াট ইজ পিআর, যেটা সাধারণ লোকই বোঝে না। আমরা তো দেখলাম যে কিছু জরিপ করলো অনেকেই, যে সেখানে সাধারণ লোকের এই পারসেপশনটা নাই যে পিআর যে কি জিনিস, তারা এটা বোঝে না। তারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আপনি করতে যাচ্ছেন, এগুলা করে বেসিক্যালি আপনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন, কেন এখনই এটা আপনাকে করতে হচ্ছে, ওয়াই ইট ক্যানট ওয়েট। জি, ফাহাম আব্দুস সালাম, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠক হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল সন্ধ্যায়, মানে রাত হয়ে গিয়েছিল বৈঠকটা হতে, ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক হয়। এরপর আজকে সকালবেলা জরুরি বৈঠক, অতি জরুরি বৈঠকের পর আজকে সকালবেলা এনসিপি 3টি দাবি তুলে জানালো তারা দাবি পূরণ না হলে, তাদের দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না। জামায়াতে ইসলামী বলেছে যে তারা আসলে যাবে হয়তো স্বাক্ষর অনুষ্ঠানে, স্বাক্ষর করবে কি করবে না তা আসলে ঠিক এখনো সিদ্ধান্ত হয়নি। এই যে প্রথমে বৈঠক, জরুরি বৈঠক, অতি জরুরি বৈঠক, এমন করে অনেক পানি আসলে গড়িয়ে গিয়েছে। এরপর কি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত উৎসব মুখর নির্বাচন, নাকি অন্য কিছু, অন্য কোনো দিকে কি যাচ্ছে দেশ, না ঠিকঠাক আছে সবকিছু? আমি খুব খারাপ কিছু দেখছি না। গণতান্ত্রিক দেশে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের চাহিদা থাকতেই পারে। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেজর পলিটিক্যাল পার্টি যারা, তারা অ্যাকচুয়ালি সাইন করবে, এবং যদি সাইন নাও করে, লেটস সে যে তারা সাইন করলো না, সেক্ষেত্রে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনে খুব যে বড় বিপদ হবে আমি এটা মনে করি না। কারণ আমি একটা সিম্পল কথা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, সেটা জনগণের সাথে, মূলত এটা আপনি কাগজে কলমে কি লিখলেন না লিখলেন, এর চাইতে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশের জনগণকে কি বলছে। এখন জুলাই সনদের ব্যাপারে দেখা গেছে যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, লেটস নট ফরগেট, মোটামুটি 160টার মতন বিষয় ছিল, এর মধ্যে প্রায় 80টার মধ্যে ঐকমত্য হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে কিন্তু, যেমন যেগুলো বাংলাদেশের মানুষের কাজে আসবে, যেমন ধরেন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, তারপর রাষ্ট্রপতির ক্ষমার যে এখতিয়ার সেটা ঠিক করা, এই ধরনের, তারপর সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা করা, এই ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ঐকমত্য হয়েছে। এখন যেগুলো হয় নাই সেগুলোর নির্ধারণ কে করবে? আমার যেটা ধারণা সেটা হচ্ছে কি, দ্য ফাইনাল আরবিটার অফ দিস শুড বি দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ, আপনার এখন বিএনপি তার নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যের দিক দিয়ে যেটা তাদের যে নোট অফ ডিসেন্ট, বাংলাদেশের মানুষ ইলেকশনের মাধ্যমে সেটা ঠিক করুক যে আমরা ঠিক আছে কার সাথে আছি, কোন জায়গাতে আছি। যে কটা বিষয়ে ঐকমত্য নাই সেই বিষয়গুলো সেইভাবে ফয়সলা করা সম্ভব। আর যেগুলো ব্যাপারে ঐকমত্য হয়েছে সেগুলো তো একটা প্রমিসের পর্যায়ে চলে এসেছেই, তো এটা তো আমি একটা অগ্রগতি হিসেবেই দেখি। এবং তারপরও যদি এনসিপি কিংবা জামায়াতে ইসলামী এই ঐকমত্যের সনদে যদি সাইন না করে, আমার মনে হয় তারা লুজার হবে এই সেন্সে
যে বাংলাদেশের মানুষ কিন্তু দেখছে, এবং এই যে তাদের ড্র্যাগ করার যে প্রবণতা, যে আটকাই দেবো, কাউরে করতে আমি খাবো না, তোরেও খাইতে দেবো না, এই ধরনের মেন্টালিটি কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে, এবং এটার তাদের ক্ষেত্রেও এর যে ফলাফল সেটা ভালো হবে বলে আমার মনে হয় না। জি, ফাহাম আব্দুস সালাম, জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক হবে কিছু মনে করেন? মানে এইটাকে কোনো এফেক্ট ফেলবে কিনা? কারণ নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে সকলেই, কয়েকটা দল বলছিল যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে এতে করে এখন নির্বাচন করা সম্ভব না। প্রায় 1.5 বছর পরেও আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা আশা করেছিল মানুষ, আশানুরূপ স্বাভাবিক করতে পারেনি সরকার। নির্বাচনের আগে এই যে আর কত 3-4 মাস বাকি আছে, স্বাভাবিক করতে পারবে বলে মনে করেন আপনি? দেখেন, বাংলাদেশের যেই আইন শৃঙ্খলার অবস্থা, এটা যদি ভালো করতে হয়, এটাকে যদি স্বাভাবিক করতে হয়, আমাদের পুলিশ ফোর্সকে ওনারশিপ নিতে হবে, এবং এই ওনারশিপ নেওয়ার যে সমস্যা, সেজন্যই বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার। যে অর্থাৎ যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, যেই ক্ষমতায় আসুক, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের একটা হোল্ড হয়, তাদের একটা সে হয়, তাদের একটা স্কিন ইন দ্য গেম হয়। সেজন্য এখনকার যেই সরকার, সেই অর্থে স্কিন ইন দ্য গেম নাই। এ কারণে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটা ভালো হচ্ছে না, এবং এটা যদি ঠিক করতে হয় আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবেই লাগবে। এখন অবস্থা অপটিমাম না, কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনার মানে মেন্টালিটিটা কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমাদের যে বাংলাদেশের যে ভাঙাচোরা অবস্থা আওয়ামী লীগ করেছে, এখান থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এখানে পার্টিসিপেট করতে হবে। সকলের একটা প্রয়োজন আছে এখানে ঐকমত্য তৈরি করার, এবং সকলে এখানে পার্টিসিপেট করা উচিত। সবাই যদি মনে করে যে কোনো সমস্যা হলে যে এটা হচ্ছে না তাই নির্বাচন করা যাবে না, এটা হচ্ছে না তাই নির্বাচন করা যাবে না, এটা খুবই মানে ক্যারেন টাইপ আচরণ, এবং এই আচরণ আসলে লং টার্মে খুব ক্ষতিকর। এটা আমরা দেখেছি 91 সালে হাসিনা এই ধরনের মেন্টালিটির মানুষ ছিল। এখন এনসিপি এবং জামায়াত ইসলামী উভয় যদি এই মেন্টালিটি বজায় রাখেন, উভয়েরই ক্ষতি হবে এবং বাংলাদেশেরও ক্ষতি হবে। যে আপনি বলছিলেন আসলে পুলিশের মধ্যে কনফিডেন্স ফিরে আসলে, বা পুলিশ যখন বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করবে মন থেকে, আমি যদি সহজ করে বলি, তখন হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব, এবং সেটা আসলে ইলেকশন না হলে হবে না। গতকাল রাতে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠকের কথা বলছিলাম, জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক, সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন যে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে, আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। প্রতিরক্ষা বাহিনীর সাথে সরকারের সম্পর্ক নিয়ে নানান আলোচনা, গুজবের রাত তো পারি হলো একটা, কিছুদিন পরপরই আসলে এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। সম্পর্কের এখনকার যে স্ট্যাটাসটা, সেটা আপনার চোখে কেমন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী সময়, 5ই আগস্টের আগে অ্যাকচুয়ালি যে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল, এখন সেই রেমনেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, এবং এটা খুব ডিফিকাল্ট। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইউনূস সাহেব এবং তার সরকার এই যে পাওয়ার যে সেন্টারগুলো আছে এটার মধ্যে মিডিয়েট করতে পারছে না। এবং এটা দেখা গিয়েছে যখন আইসিটির যেই অপরাধীদের নিয়ে যে ঘটনাটা ঘটলো, তখন দেখা গেল যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আইসিটির সাথে মিলিটারি ফোর্সের একটা টাসল তৈরি হয়েছে, এবং এই জিনিসগুলো না বাইরে আসা উচিত না। যেমন ধরো যাক, মিলিটারি অফিসারদেরকে কোথায় রাখা হবে, সাব জেল কোথায় করা হবে, এটা কিন্তু সবাইকে জানানোর দরকার ছিল না। এবং এটা নিয়ে একদম সর্বসম্মুখে, এবং মিলিটারি যেটা বলছে যে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল করে রাখা হোক, হোয়াটস সো ব্যাড অ্যাবাউট ইট? মানে এটার মধ্যে মানে আমি ব্যক্তিগতভাবে এটার মধ্যে তেমন কোনো সমস্যা দেখি না। যে বিচার কাজ যখন চলছে তখন তাদের আওতায় রাখা, এটা কোনো বড় সমস্যার কিছু আমি দেখি না। সমস্যা ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ইউটিউবাররা এবং ফেসবুক অ্যাক্টিভিস্টরা, আনফরচুনেটলি আমি নিজেও এটার মধ্যে আছি, যে মিলিটারি এবং সিভিল গভর্নমেন্ট এটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে।
এটা ভালো জিনিস না। আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে যারা গুম খুনের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। তার মানে এই যে না যে আপনি পুরো ইনস্টিটিউশন 46 ব্রিগেড মানে রাতের বেলায় কোনো একটা কিছু হলেই কু হয়ে যাচ্ছে। মানে প্রতিটা ব্যাপারে কিছু পান থেকে চুন খসলে কু, নাহলে রয়ের এজেন্ট, এই ঘটনাগুলোর অ্যাসপিরেশন গুলো খুব ভালো না। এগুলো আমার কাছে খুব খারাপ মনে হয় এবং এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ইউনূস সরকার ভীষণভাবে ব্যর্থ হয়েছেন এই সেন্সে যে তারা যে বিভিন্ন ধরনের পাওয়ার সেন্টার গুলো আছে তাদের মধ্যে মিডিয়েট করতে পারছেন না। এটা করা উচিত তাদের, জি খুব বলিষ্ঠভাবে করা উচিত। জি জুলকারনাইন সাহের মানে যে কথাটা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেটা কি তিনি এমন করে বললেন যে এফোর্ট করা যাবে না এই কারণে বললেন যে সেনাবাহিনীর সাথে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা দেখা দিয়েছে বলেই তিনি প্রধান উপদেষ্টাকে সামনাসামনি এমন করে বলেছেন, এবং সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি হলে সেটা কেমন ঝুঁকিতে পড়বে, এফোর্ট করা যাবে না, এই কথাটা কেন বলেছেন? আপনার কি মনে হয়েছে যে সরাসরি এমন কথা বলেছেন? আপনি দেখুন নিকোল, এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক নিরাপত্তার দায়িত্বে যে বাহিনীটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই বাহিনীর সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর এই সকল বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখার জন্য, ঠিক রাখার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে। তো এখন যা হচ্ছে বাংলাদেশে, আপনার গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য যে সকল সামরিক কর্মকর্তারা দায়ী তাদেরকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তখন এই ঘটনাটা এই বাহিনীর সদস্যদের জন্য একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা হিসেবে সামনে দাঁড়াচ্ছে। তারা কখনোই এটা এক্সপেক্ট করে নাই যে তাদের সিনিয়র কমান্ড অথবা তাদের সিনিয়র অফিসাররা এরকম একটা সিচুয়েশনের মাঝখানে আসবে। আমরা সবাই চাই যারা গুম খুনের সাথে জড়িত এদের সঠিক বিচার যেন অবশ্যই করা হয়, এটার কোনো ব্যতয় নাই, এটা হতেই হবে, এটার কোনো অল্টারনেটিভই নাই। কিন্তু সেটা কখন হতে হবে? আপনি যে বাহিনীর উপরে নির্ভর করে আছেন, যে বাহিনীর নিরাপত্তার উপরে আপনি অনেকাংশেই নির্ভর করে আছেন, তারা যখন ভেতরে ভেতরে ধরেন, এটা এটা আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করেন এটা হবে, তারা এখন মনে করতে পারে এবং তারা এটা নিয়ে আলোচনা করছে যে আচ্ছা, আমি যদি এখন কাজ করি অথবা আমি যদি এখন আমার মতো করে কাজ করি, আমি আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে কি আমাকেও অ্যাকাউন্টেবল হেল্ড করা হবে? তাহলে আমি ঠিক কতটুকু কাজ করব? আমি আমার সিনিয়র অফিসারকে দেখছি যে সিনিয়র অফিসার আগে এরকম করে একটা ভুল করেছেন, এখন আমি তাহলে কি করব? আমি তাহলে আমার কাজটা লিমিট করে দিই, আমি লিমিটেশনের মধ্যে কাজ করি। এই ধরনের যখন অ্যাক্টিভিটিস হবে, আপনি এদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন, বাট ইউ উইল নট সি যে মিলিটারি কিন্তু কোথাও, বেশিরভাগ ক্ষেত্রে তারা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো অ্যাপ্লাই করছে না। অন্যতম কারণ হচ্ছে দ্য ফিয়ার। তারা ভীত হয়েই তারা এই কাজগুলো করছে না। তো এই বিচার অবশ্যই করা জরুরি। আবার পাশাপাশি সময় আপনাকে এটা বুঝতে হবে যে এই বাহিনীকে ব্যবহার করেই আপনাকে ইলেকশনটাকে করতে হবে, আপনার দেশের নিরাপত্তার অবস্থাকে ঠিক রাখতে হবে। যখন আপনার চিফ প্রসিকিউটর গিয়ে বলে যে এদেরকে বাইরের জেলেই রাখতে হবে, আপনি তো জেলে রাখা দিয়ে কথা, আপনার বিচার করা দিয়ে কথা। আমরা একটু আগে যেটা বললেন, ইউ ওয়ান্ট দেম টু বি ট্রাইড, ইউ ওয়ান্ট দেম টু বি হেল্ড অ্যাকাউন্টেবল। তাহলে এরা যখন জেলে যাবে তখনও কিন্তু এরা জেলে আপনার ডিভিশন পায়। এরা যেহেতু সব ফার্স্ট ক্লাস অফিসার, সবাই তারা ডিভিশনই পাবে জেলখানাতে গেলে। ওখানে গেলেও জেলের মধ্যে তারা আরামেই থাকবে। আপনি কিন্তু তাদেরকে ওরকম করে সাধারণ হাজতদের মতো করে রাখতে পারবেন না নিয়ম অনুযায়ী। সুতরাং যেখানেই তারা থাকুক, এটা নিয়ে যেন একটা টাসল ক্রিয়েট করে না হয়, একটা মুখরোচক গল্প অথবা একটা ডিসকাশনের টপিক যেন এটাকে তৈরি করে না দেওয়া হয়। বাট আমরা দেখতে পাচ্ছি অনেকেই এটাকে এমন ভাবে আপনার প্লেস করছেন, অনেক একটা স্পেসিফিক রকমের ভাবে পোর্ট্রে করার চেষ্টা করছেন যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কর্মকর্তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে সেনাবাহিনীর ভেতরেই রাখছে। আমাদের সামনে যে সিচুয়েশনটা এসেছে এটা খুবই উদ্ভূত একটা সিচুয়েশন। এই ঘটনা কখনো হয় নাই, এই লাইক এরকম অ্যারেস্ট। এবং এখন যেটা হবে, ইট উইল সেট দ্য প্রেসিডেন্টস ফর দ্য ফিউচার, কি হাউ দে আর ট্রাইড, হাউ দিস এন্টার ট্রায়াল ইজ হেল্ড। তো এটাকে যেন সুষ্ঠুভাবে করা হয়, সকলের মিলে সকলের পরামর্শ নিয়ে যেন এটা করা হয়। এবং এটা নিয়ে আমার মনে হয় যে ট্রাইব্যুনালের সাথে যারা জড়িত আছেন তারা যত কম বেশি সেন্সেশনাল কথাবার্তা বলবেন, আমার মনে হয় তত বেশি এটা সকলের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো।
You want to try them. Try them. Nobody is stopping you from that. But do it in the proper way. জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ফাহাম আব্দুল সালাম আছেন, লেখক ও অ্যাক্টিভিস্ট। ফাহাম আব্দুল সালাম, জাকসুর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে মোটামুটি একদম একচ্ছত্র জয় পেল শিবির। কি কারণ বলে আপনি মনে করেন? ছাত্র দলের ব্যর্থতার কারণ কি? শিবিরের এই মানে ল্যান্ডস্লাইড ভিক্টরির রহস্য কি? দেখেন, একটা ব্যাপার কি যে আমার কাছে মনে হচ্ছে যে গত 16 বছর ছাত্রদল তো আসলে কোনো ক্যাম্পাসে ঢুকতেই পারেনি, এবং স্টুডেন্টদের কাছে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে স্টুডেন্টরা ছাত্রদলের সাথে আমি যখন ঢাকায় গেলাম, আমার কাছে এটাই মনে হয়েছে যে ছাত্রদলের যে গত 16 বছরের অ্যাক্টিভিটিস সেগুলো মূলত জাতীয় পলিটিক্সের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু ক্যাম্পাসে তাদের কোনো এন্ট্রেন্সই ছিল না। এই সমস্যাটা শিবিরের ছিল না। নানা নামে তারা কিন্তু ক্যাম্পাসেই ছিল, তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পেরেছে। এখন এই কারণে তাদের একটা বিশাল অ্যাডভান্টেজ ছিল। এই অ্যাডভান্টেজটা আগামী 1-2 বছর থাকবে, কিন্তু তারপরে হয়তো শিবিরের থাকবে না। তখন আপনি একটা আমার কাছে মনে হয় যে আপনি মোর লাইক ন্যাচারাল যে অবস্থার ডিস্ট্রিবিউশন সেটা আপনি দেখতে পাবেন 2-3 বছর পরে। এখন তারা যেহেতু আগে এই অ্যাডভান্টেজটা ছিল, সেহেতু তারা এই সুবিধাটা পেয়েছেন। কিন্তু আমার কাছে যেটা সবসময় মানে আমি এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। এটার কারণটা হচ্ছে গিয়ে মানে আমি পৃথিবীতে কোথাও দেখি নাই, কোথাও না। মানে আমি এমন একটা শহরে থাকি যে এই শহরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি একটা খুব বড় ইনস্টিটিউশন, এবং এই ইনস্টিটিউশনে কিছু হলেই খবর পেপারে মানে বিভিন্ন ধরনের খবর হয়। কিন্তু আমি কোনোদিনও দেখিনি যে একটা ছাত্র সংসদ ইলেকশন নিয়ে এই ধরনের উন্মাদনা সারা পৃথিবীতে কোথাও হয়। মানে এটা একটা অবিশ্বাস্য বিষয় বাংলাদেশে যে ঘটনাটা করছে। আমার কাছে মানে এটা কোনো রেলেভেন্স নাই। মানে ইয়েস, যারা এই পলিটিক্সটা করছেন, যারা ছাত্র সংসদে যাচ্ছেন, তাদের ব্যক্তিগত জীবনে এটা খুব বড় রেলেভেন্স আছে, ওয়েল এক্সেলেন্ট, এবং আমি তাদের শুভকামনা করি এবং তাদের পলিটিক্যাল ক্যারিয়ার ভালো হোক সেটাও চাই। কিন্তু মানে ন্যাশনাল পলিটিক্সের আঙ্গিকে এটার কোনো গুরুত্বই আমি দেখতে পাই না। মানে আমি জানি না যে মানুষ এত উত্তেজিত কেন, কিন্তু আমার কাছে এটা মানে ইটস আ ট্রিভিয়াল থিং টু। জি, আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন, ওই আগের প্রশ্নটার সাথে এটা একটু সম্পর্কিত। এইরকম একটা প্রশ্নে এখনো সিদ্ধান্তহীন 32.60% মানুষ, এবং এই সংখ্যা বাড়ছে। সিদ্ধান্তহীন ভোটারের বেশি জেনজি প্রজন্ম, যাদের বয়স 18 থেকে 28 বছর, ও নারীদের মধ্যে। এবারের ভোটে নির্ধারক ভূমিকা রাখতে পারেন জেনজি, নারী ও সংখ্যালঘু ভোটাররা। এসব তথ্য তুলে ধরে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং বলছে এবারের ভোটে জেনজি হবে ওয়াইল্ড কার্ডস, মানে গুরুত্বপূর্ণ নিয়ামক আর কি। তো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে জেনজিদের সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবির, নারী শিক্ষার্থীদের ভোটও গিয়েছে তাদের পক্ষে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই গ্রুপটি 32% ভোট কি আসলে বিএনপির পক্ষে যাবে বলে আপনি মনে করেন কিনা, নাকি তাদের ভোট আসলে ক্যাশ করে জামাত খুব বেশি একটা সুবিধাজনক অবস্থানে চলে যাবে? না, মানে জেনজি তো শুধুমাত্র ইউনিভার্সিটি এডুকেটেড জেনজি না, খুব স্মল পোর্শন অফ জেনজি, এবং এই ভুলটা আমরা অনেকেই করছি। শুধুমাত্র ঢাকা শহর এবং চিটাগাংয়ের জেনজি, এর বাইরেও একটা বিশাল জেনজি আছে, এবং সেই জেনজিটাই বড় জেনজি। মানে আপনি যদি বাংলাদেশের পুরো ডেমোগ্রাফির কথা চিন্তা করেন, when I look at the numbers, আমার কাছে তো মনে হয় না যে কিভাবে বলবো যে বিএনপির জন্য খুব ভয়ের কোনো বিষয় আছে। আমার কাছে তো মনে হয় না। মানে জেনজির ইয়েস, আপনি যদি স্ক্যাটারটা দেখেন তাহলে জেনজির মধ্যে অনেক ইভেনলি ডিস্ট্রিবিউটেড, বাট জেনজির বাইরেও একটা বিশাল বাংলাদেশ আছে, এবং ইলেকশন হচ্ছে গিয়ে যে প্রথম উইন করতে পারে। তো এবং সেই ক্ষেত্রে জেন এক্স এবং বুমার্স যারা, তারাও ভোট দেবে।
এবং তাদের ভোটও কাউন্টেড হবে, সংখ্যালঘু ভোট আছে, এবং সবকিছু মিলে ইভেন আউট হয়ে গেলে আমার কাছে মনে হয় না যে তারা সেই রকমের মানে জেনজি একাই পুরো নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারবে, আমি এটা মনে করি না। নাম্বারস আর নট লাইক দ্যাট। আপনি অন্যান্য জেনারেশন করলে দেখবেন যে ইটস ভেরি ইভেন আউট। সো নো, মানে আই ডোন্ট শেয়ার দ্যাট থট জেনজি একাই পুরো বাংলাদেশের ইলেকশনের ইলেকটোরাল ভোটিং সেটা এমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। আই ডোন্ট থিংক সো। নাম্বারস আর নট দেয়ার। ওকে, আমরা যদি তরুণ বা ছাত্রদের একপাশে সরিয়েও রাখি, আপনার কি মনে হচ্ছে না গত এক বছরে জামায়াতে ইসলামী মানে এক বছর আগে যে অবস্থানে ছিল এখন আরও বেশি শক্ত অবস্থানে গিয়েছে? কেননা আপনি যদি দেখেন তারা পিআর নিয়ে প্রথমে এবং তারপরে গণভোট আসলে নির্বাচনের আগে হতে হবে, তাদের যেমন শক্ত অবস্থান, বা তারা যেভাবে তাদের প্রার্থীরা অনেক আগে থেকেই বেশ প্রিপারেশন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আসলে ক্যাম্পেইন করছে, যেহেতু তাদের 300 আসনে কোন কোন প্রার্থী হবে তারা মোটামুটি নিশ্চিত। ক্যাম্পেইন এবং স্ট্র্যাটেজিক দিক থেকে আপনার কি মনে হয় যে বিএনপির চেয়ে জামাত অনেকখানি এগিয়ে আছে অনেক দিক থেকে? Well, numbers are not in favor of them. মানে আমি খুব খুব কেয়ারফুলি নাম্বারস দেখি। আই এম এ সায়েন্টিস্ট। নাম্বার মোটেও জামায়াত ইসলামের পক্ষে না, মানে ভীষণভাবে এগেইনস্ট। মানে আমি যদি জামায়াত ইসলামীর নেতা হতাম, মানে আমি ভয়ঙ্করভাবে আমি চিন্তিত থাকতাম। কোন নাম্বারের কথা বলছেন আপনি? কোন তথ্য? আমি দেখেন, আপনি যদি আমাকে না উৎস যদি না জিজ্ঞেস করেন তাহলে আমি এই উত্তরটা দিতে পারি। জি, উৎস জিজ্ঞেস করব না, বলুন প্লিজ কোন নাম্বার থেকে আপনার মনে হচ্ছে? আমি জামায়াত ইসলামীর নাম্বার নেশন ওয়াইড ইজ অ্যারাউন্ড 19%. ইট ইজ নট ভেরি ভেরি হাই। এবং আপনি যদি তাদের নিশ্চিত সিট, আমার কাছে মনে হচ্ছে তাদের নিশ্চিত সিট 19টার মতো, 19 থেকে 29টার মতো। বিএনপি তো আমি ওই জিনিসটায় বিএনপির বলতে চাচ্ছেন 200-র কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে। জি, একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আপনি শেষ করে থাকলে একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন বিএনপির ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, ইসলাম বিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলাম বিদ্বেষী সেটা নিঃসন্দেহে অপপ্রচার। বৃহস্পতিবার চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেছেন। এবং আমরা যেটা দেখি যে বিএনপি আসলে জন্মলগ্ন থেকেই দলটি জাতীয়তাবাদী ডান ঘেঁষা রাজনীতি করে এসেছে, মানে এভাবেই আসলে বিএনপি পরিচিত। তাহলে বিএনপিকে এখন এসে আবার নিজের অবস্থান কেন আসলে পরিষ্কার করতে হচ্ছে? বিএনপির বিপরীতে ইসলামপন্থী দলগুলোর জোট হচ্ছে, এইটাই কি আসলে বিএনপির টেনশনের কারণ বলে বিএনপিকে আসলে নতুন করে একটু ডিফারেন্ট টাইপের ক্যাম্পেইন করতে হচ্ছে, এরকম কিছু? আমি এই জিনিসটা তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর মানে রাজনীতিতে ইসলামের ব্যবহারের কারণে। এবং এই ইসলামের ব্যবহার করাটা, যেমন একজন জামায়াতে ইসলামীর নেতা বলছেন যে আমি দেখলাম ফেসবুকে যে তিনি জনসভার মতন, আমি জানি না কত মানুষ আছেন, বলছেন যে যদি জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হয় তাহলে ইসলাম জিতবে, আর যদি জামায়াতে ইসলামকে আপনি যদি ভোট না দেন তাহলে কোরআন হেরে যাবে, ইসলাম হেরে যাবে। এগুলো খুবই অধ্যত্বপূর্ণ কথা। আমি একজন ধার্মিক মুসলমান, মানে জামায়াতে ইসলামী হারলে কোরআন হারবে, এটা কি ধরনের কথা? এখন এই ধরনের কথা বললে এটার প্রতিক্রিয়ায় বিভিন্ন ধরনের কথা বলতে হয়, এবং সেই কথাগুলি আমরা মূলত দেখি টেলিভিশনে এবং ফেসবুকে, ইউটিউবে। তো আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির যেই ভোটারদেরকে বলছেন, বিএনপি তো মানে বাংলাদেশের সবাই জানে যে বিএনপি তো ডান মানে সেন্টার রাইটের পলিটিক্যাল পার্টি। তারা ধর্মীয় মূল্যবোধে সম্পূর্ণ বিশ্বাস করে, এবং আমি এই দলের নেতা যারা নেতৃস্থানীয় আছেন তাদের অনেককে আমি চিনি। তারা ভীষণভাবে ধার্মিক মানুষ, মানে তারা ধর্মীয় মূল্যবোধ ভীষণভাবে মানেন। কিন্তু কথা হচ্ছে যে আপনি একটা দেশ যখন পরিচালনা করবেন তখন তো আপনি একটা ধর্মের মূল্যবোধ দিয়ে চালাতে পারবেন না। এটা তো আপনাকে শুধুমাত্র আপনি ইসলামের মূল্যবোধ নিয়ে অবশ্যই চালাবেন, যে ভ্যালুস গুলো আছে সেটা আমাদের সকলেরই প্রয়োজন লাইফে, দ্যাটস ওয়ান থিং। কিন্তু একটা নেশন ক্যানট বি গভর্নড বাই আ রিলিজন। তো ওই জায়গাটার থেকে বিএনপি তার অবস্থানটা ক্লিয়ার করেন এবং বহুবার করেছে।
এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ সেটাই চায়। বাংলাদেশের মানুষ ধর্ম আহ, ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে ভীষণভাবে আছে। এবং একটা কথা আমাদের ভুলে গেলে হবে না, যে বাংলাদেশের যে ডানপন্থার রাজনীতির যে উত্থান, এটার একটা মূল কারণ হচ্ছে আপনার চারদিকে যদি একটা ভীষণ ভাবে মানে এমন একটা দেশ থাকে যারা ভীষণ ভাবে ইসলামোফোবিক রাজনীতি করে, তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের রাজনীতির ধর্মের ব্যবহার থাকবেই, থাকাটাই স্বাভাবিক এবং সেটা রয়েছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিএনপি একটা ফাইন লাইন মেনটেন করতে চায়, যে ধর্মের মূল্যবোধ আমি ইউজ করব কিন্তু ধর্মকে রাজনীতিতে ব্যবহার করব, এই জায়গাটায় তারা মোটামুটি তারা স্টিক করতে চায় বলে আমার মনে হয়েছে। জি, জুলকারনাইন স্যার, আপনি গতকালই লিখেছেন যে কেবল জাল টাকা নয়, কারণ এর আগে আপনি জাল টাকার কথা বলেছিলেন, এখন বলছেন যে অস্ত্র প্রবেশ করিয়ে পার্শ্ববর্তী দেশ, জাল বা অস্ত্র প্রবেশ করিয়েই পার্শ্ববর্তী দেশ থেমে থাকছে না, ফুল স্কেলে বসনিয়া, ইতালি, সার্বিয়া, মাল্টা, পোল্যান্ড, সিঙ্গাপুর, এমনকি কানাডার মতো দেশের জাল ভিসা হুবহু নকল করে দেশের জনশক্তি বাজার ধ্বংসের পায়তারা করছে তারা। আপনি বিভিন্ন বিষয়ে আসলে সরকারকে সতর্ক করার চেষ্টা করেন এই জাল টাকা এবং এই ভিসা সংক্রান্ত বিষয়ে, বা আপনি এর আগেও যেসব বিষয়ে সতর্ক করেছেন, আপনি দেখেছেন কিনা যে সরকারের যে পদক্ষেপগুলো নেওয়ার কথা সেগুলো নিয়েছে কিনা? আমরা গতকালকেই তো সম্ভবত দেখলাম যে আসলে ব্যাংক থেকেও জাল টাকার একটা খবর আমাদের হাতে এসেছে। কন্ট্রাব্যান্ড, এই ধরনের ফেক কারেন্সি যা আমরা আপনার জাল টাকা বলছি, নকল টাকা, এই জাল টাকার বাংলাদেশের প্রবেশ ঘটানো হচ্ছে গত কয়েক মাস ধরেই। নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে 2024 সালের। এবং এই তথ্য আমি যখন আসে আমার কাছে, আমি বিভিন্ন মাধ্যমে এটা যাচাই বাছাই করি এবং দেখা যায় যে এর বড় একটা অংশ পার্শ্ববর্তী দেশেই প্রিন্ট করা হচ্ছে এবং বলতে গেলে সে দেশটির পৃষ্ঠপোষকতাতেই এইগুলা প্রিন্ট হচ্ছে। এবং সেখানে যে ধরনের কাগজ ব্যবহার করা হচ্ছে, যে ধরনের সিকিউরিটি ফিচার্স ব্যবহার করা হচ্ছে, সিকিউরিটি সুতা যেটা আছে, নিরাপত্তা থ্রেড ওইটা যেটা আছে, সেটাও হুবহু একই রকমের। এই টাকাগুলো না আসলে বুঝতে পারার মতো কোনো অবস্থা নাই, আপনি খালি চোখে বুঝতে পারবেন না। আপনাকে ইউভির আন্ডারে দিলে তখন হয়তো পরিষ্কার হবে কোনটা কোনটা মিসিং আছে। তো এটা একটা পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে আমাদের দেশের ভিতরে ঢোকানো হয়েছে। প্রায় 2 লক্ষ কোটি টাকা ঢোকানোর মতো তাদের পরিকল্পনা আছে। এর বেশ বড় একটা অংশ ইতিমধ্যে আমাদের দেশের ভিতরে এসেছে। বিভিন্ন বাজারে, হাটে, বিভিন্ন মার্কেট প্লেসে এটা অলরেডি স্প্রেড করে দেওয়া হচ্ছে। আপনি দেখবেন যে আমি নিজে এই পর্যন্ত প্রায় 370টার মতো অনলাইন গ্রুপ খুঁজে পেয়েছি যারা জাল টাকা কেনা বেচা করে। টিকটক, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব, এই সব কিছুতেই কিন্তু তাদের বিচরণ আছে। এবং তারা এটা কেন করছে? তারা বাংলাদেশের ইকোনমি এটাকে ড্যামেজ করার জন্য, বাংলাদেশের জন্য ইনফ্লেশন আরো বেড়ে যায়, মানুষের জন্য একটা খুব বড় রকমের একটা বিপদের মধ্যে লোকজন অর্থনৈতিকভাবে পড়ে। এবং সামনে ইলেকশন আসতেছে, এই জাল টাকা দিয়ে কিন্তু আবার অনেকে অস্ত্রও কিনবে, জাল টাকার বিনিময়ে অস্ত্রের বিক্রিও হবে। তো এই ধরনের একটা সম্পর্ক এখানে রয়েছে। তো যখন এগুলো সামনে আসে, যখন এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়, আমি সরকারকে তো জানিয়েছি, এছাড়াও সরকারের বিভিন্ন সংস্থা আমার সাথে যোগাযোগ করেছে এবং আমি জানি যে তারা তৎপর রয়েছেন। কিন্তু বাস্তবতা হলো এই সংস্থাগুলো সকলেই এত বেশি অ্যামাউন্টের কাজ করছেন যা হয়তো তাদের কাছে ক্যাপাসিটিও নাই। একটা তো এজেন্সির আপনার 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 একটা ক্যাপাসিটি, একটা একটা সামর্থ্য থাকতে হবে। আপনার ধরেন লোকবল আছে 2000, 5000, 10,000 এবং প্রত্যেকেই কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু বিভিন্ন চক্র আমাদের আমাদের ভেতরে অনেকেই আছেন, লাইক ওরা অনেককে তারা প্রবেশ করিয়েছে। আমাদের বর্ডার এরিয়া যেগুলো আছে আপনাদের পার্বত্য চট্টগ্রামের ওইখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটা চেষ্টা চলছে। আমাদের ওইখানে রাখাইনদের যে রোহিঙ্গার যে ক্রাইসিসটা আছে, গত 1-1.5 বছরে প্রায় 1 লক্ষ রোহিঙ্গার মতো আরো বেশি পুশিং করা হচ্ছে আমাদের ভিতরে। তো এই যে ক্রাইসিস বিল্ড আপ করছে, যেটা আরাকান আর্মি যারা আছে, নন স্টেট অ্যাক্টর, এদের সাথে কিন্তু আমাদের ওই সম্পর্কটা এখনো ওইভাবে আপনার ডেভেলপ করতে পারা সম্ভব হয়ে ওঠেনি। তো এই সবকিছু কিন্তু বিভিন্ন সংস্থাকে করতে হচ্ছে। আপনি মিলিটারি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, পুলিশের বিভিন্ন সংস্থা বলেন,
যদিও পুলিশের বিভিন্ন সংস্থা এসবের সাথে সরাসরিভাবে হয়তো যুক্ত হন না, বাট তারাও চেষ্টা করছেন। জি বাট জি অন্য শেষ করলে অন্য একটা প্রসঙ্গে আসলে যেতে চাচ্ছিলাম। অন্য প্রসঙ্গটা হচ্ছে এটা নিয়ে গত কয়েকদিন ধরে আসলে বেশ আলোচনা হচ্ছে। যেমন আজকে সকালেও, মানে এতদিন তো বলেছেনই, আজকে সকালেও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের সঙ্গে গোপন সম্পর্ক রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এই তার অভিযোগ। আর এর আগে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম ও কণ্ঠ রেকর্ড আছে বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন এর খবরও তার কাছে আছে। কোনো দলের নাম উল্লেখ না করে তাহের সাহেব অভিযোগ করে বলেন একটি দলের লোকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিভিল ও পুলিশ প্রশাসনে বসিয়ে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে, এতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না। তিনি বলেছেন এসব উপদেষ্টা সভায় কি বক্তব্য দেন এর খবরও তার কাছে আছে। বিএনপিও বলছে তারা উপদেষ্টাদের উপর আস্থা রাখতে পারছে না, এনসিপিও উপদেষ্টাদের উপর আস্থা রাখতে পারছে না। কোন কোন উপদেষ্টা সেগুলোর নাম কিন্তু আসলে ওভাবে কেউ সরাসরি বলছেন না জুলকারনাইন শাহের। তো এই যে উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড কিংবা উপদেষ্টাদের সভার বক্তব্য জানা কি আসলেই এত সহজ? মানে এসব তথ্য সংগ্রহের প্রক্রিয়াকেও কি ষড়যন্ত্র বলা যায় কিনা? দেখেন, আমাদের দেশে এখন বেশ ইন্টারেস্টিং একটা সিচুয়েশন চলছে। আমাদের দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলা হচ্ছে জনাব তৌহিদ সাহেবকে, কিন্তু তৌহিদ সাহেব কি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল করছেন নাকি অন্য কেউ করছে? আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সাহেবকে। উনি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল করছেন নাকি অন্য কেউ করছেন? এটা আপনাকে দেখতে হবে যে অন্য যারা এগুলা করছেন, আমরা জানি, আমার মনে হয় আমি তাদের নাম না বললেও যারা জানান তারা ঠিকই জানেন যে এই মন্ত্রণালয়গুলো কারা কন্ট্রোল করছেন, কি কারণে কন্ট্রোল করছেন। এবং ধরেন আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে আমরা অতীতে যা দেখেছি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি ব্যবহার করে আপনার ভয়াবহ খুনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান কিভাবে বিভিন্ন রকমের সফিস্টিকেটেড সফটওয়্যার বিভিন্ন জায়গা থেকে এনেছে, স্পাইওয়্যার সংগ্রহ করেছে। এবং এসবের মনে হয় বর্তমান সরকারেরও অনেকের মধ্যে এসবের প্রতি আগ্রহ আছে। ইফ আই এম নট রং, আগামীকালকে যুক্তরাজ্যে, আমি যে দেশে বসবাস করছি, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান মিস্টার গোলাম রাসুলের আসার কথা রয়েছে এবং সম্ভবত উনি এ ধরনের কোনো একটা প্রকিউরমেন্ট করার জন্যই আসছেন। তো আমি নিশ্চিত না, বাট আমার তথ্য মতে উনি এটা প্রকিউর করতেই আসছেন, এরকম কোনো কিছু একটা প্রকিউরমেন্টের পরিকল্পনা আছে। তো দেশে অলরেডি কিন্তু আমাদের এরকম মেকানিজম আছে, আমাদের অলরেডি এরকম কয়েকটা এজেন্সি আছে। সুতরাং সরকার কি আসলেও আগ্রহী যে তারা এখন স্পেশাল ব্রাঞ্চকেও এরকম ওয়েপনাইজ করতে চায় এ ধরনের কোন রকমের স্পাইওয়্যার অথবা এ ধরনের কোনো কিছু দিয়ে, এবং কি কি উদ্দেশ্যে করতে চায়? এবং পুলিশের উচ্চ পর্যায়ে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে বিভিন্ন ভাবে। তো ইলেকশনের আগে, ইলেকশনের দিন বাকি আছে ৩-৪ মাস, একেবারে সর্বোচ্চ পর্যায়ে কেন এখনই তাদেরকে পরিবর্তনটা করতে হবে এবং কারা আসবেন পরিবর্তন করে, সেগুলো আমাদের আসলে নজরে রাখা উচিত। তো যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কথা বলে থাকেন যে তাদের কাছে মানুষের রেকর্ড আছে, বিশেষ ব্যক্তিদের রেকর্ড আছে, তাহলে তো অনেকের কাছে তাদেরও হয়তো কোনো রেকর্ড থাকতে পারে, তাই না? আপনি তো লাইক দেশটা তো এরকমই। এই দেশটাকে বিগত সরকার যে অবস্থায় করে রেখে গিয়েছে, প্রত্যেকের উপরেই কোথাও না কোথাও কিছু না কিছু আছে। তো এখন আপনার কাছেই আছে, অন্যদের কাছে নাই, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা তো ঠিক হলো না, তাই না? অন্যরা হয়তো মুখে বলছে না, আপনি হয়তো একটু বেশি চার্জড আপ হয়ে বলে দিয়েছেন আর কি। জি, আপনি খুব চিন্তার একটি খোরাক আসলে দর্শকদের জন্য বা আমার জন্য দিয়ে দিলেন মনে হয়। ফাহাম আব্দুস সালাম, বিএনপি স্থায়ী কমিটির সভায় আমরা যতদূর জানি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা। তারা মনে করছেন সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকটাতে, মানে স্থায়ী কমিটির ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিংবা ভাইস ভার্সা। এটা হচ্ছে কি একটা ডিজাস্টারের রেসিপি, এবং এই ডিজাস্টারের রেসিপির মধ্যে আলটিমেটলি সবাই আপনার উপর খেপে যাবে। কারণ হচ্ছে যে আপনার ওই হোল্ড নাই বাংলাদেশকে গভর্ন করার মতন, আপনার ওই, এবং এটা যদি যত লিঙ্গার হবে অবস্থা তত খারাপ হবে।
এবং সেজন্যই তাদের আমি প্রথম থেকেই বলছি, গত বছরও আমি একই কথা বলেছি যে ইলেকশন যদি আপনি তাড়াতাড়ি করেন একটা নর্মালসির মধ্যে আমরা ফেরত যেতে পারি, এবং এই নর্মালসিতে ফেরত যাওয়াটা খুবই খুবই প্রয়োজন। একটা দেশ এইভাবে চলে না, এত হাইটেন্ড অবস্থায় একটা দেশের পলিটিক্স বছরের পর বছর চলতে পারে না। যে আপনি পান থেকে চুল কষলে যে কোনো জায়গায় সমস্যা, যে কোনো মানে কেউ উপদেষ্টা এই উপদেষ্টাকে দেখতে পারে না, কেউ এই উপদেষ্টাকে দেখতে পারে না, এইভাবে একটা দেশ গভর্ন করার খুবই খুবই ডিফিকাল্ট। আপনার নর্মালসিতে ফেরত যেতে হবে, তখন আপনি দেখবেন যে তখনও আপনার হয়তো কোনো মন্ত্রীর উপর আপনার ক্ষোভ থাকবে, কিন্তু ইয়েস এটা একটা রুটিন ওয়ার্কের মধ্যে আমাদেরকে কমিট করতে হবে। এখন বিএনপি বলেন, জামায়াত ইসলামী বলেন, এনসিপি বলেন, তারা যে কোন কোন উপদেষ্টার উপর কি বলবো বিলা, এটা তো সকলেরই জানা, এবং মানে এটা এর থেকে অন্য কিছু হওয়ার তো আমি কোনো কারণই দেখি। আপনাকে মনে হয় এটা এই কারণে যে কিছু একটা চাইলাম, মনে করি যে এই উপদেষ্টাদের তো আমরাই বসিয়েছি, সবগুলো দলই তাই মনে করে, কিছু একটা চাইলাম দিল না, তখনই উপদেষ্টা খারাপ, এরকম? এক্স্যাক্টলি, অনেকটাই এরকম। কারণ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের উপর লেভেলের সকলের ভীষণভাবে ইগো কেন্দ্রিক, মানে এই যে আমাদের ডিলিংস গুলো ভীষণভাবে ইগো কেন্দ্রিক। আমাকে তুই সালাম দিলি না, তাহলে তোরও আমি দেখে নেবো, এই ধরনের যে মেন্টালিটিটা বাংলাদেশে খুবই জনপ্রিয় সব জায়গায়, এবং সেখান থেকে একটা সমস্যা তৈরি হয়। Yes, you're right. জুলকারনাইন সাহের, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ ও বন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সম্প্রতি 3 দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন, যেটা বেশ আলোচনার খোরাক ছিল, যা দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা সমীকরণও সামনে আসে আলোচনায় আর কি। তো চারদিকে যখন এইরকম আলোচনা, তখন সাবের হোসেন চৌধুরী দম্পতির বিরুদ্ধে মামলা করল দুদক। সংস্থাটি জানিয়েছে বিপুল অর্থের সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে তারা। এই মুহূর্তে এরকম একটি মামলা আসলে কি কি প্রশ্নের উদ্রেক হতে পারে? আমি দু একটি প্রশ্নের কথা, যেটা আমি মানুষের সঙ্গে কথা বলে জেনেছি, একটা প্রশ্ন আপনাকে উল্লেখ করতে চাই, যে এখন এই মামলা এমন একটা প্রশ্নের জবাব দিল কিনা যে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠনের যে পরিকল্পনা করা হয়েছিল তাতে তিনি রাজি হননি, এবং সেই কারণে এই ধরনের মামলা, এরকম যদি কেউ বলে, আসলে সেই প্রশ্নের জন্ম দেওয়ার সুযোগ হলো কিনা? আমাদের দেশে আগে একটা ঘটনা ঘটতো, যখন এরশাদ সাহেব জীবিত ছিলেন, এরশাদ সাহেবকে এরকম প্রায় ভীতি প্রদর্শন করা হতো যে এরশাদ সাহেব আপনি ইলেকশন করবেন কি করবেন না, ইলেকশন করলে আমাদের জন্য কি করবেন, আদারওয়াইজ আমি আপনাকে সিএমএইচে পাঠিয়ে দেবো। এবং বেচারাকে সিএমএইচে পাঠানো হয়েছে, এবং ওনাকে খুব হেনস্থা করে সিএমএইচে পাঠানো হইতো। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিভিন্ন দেশের এম্বাসি গুলার যে পলিটিক্যাল কনসালটেশন ফার্মের মতো একটা ব্যবহার করা, যে 3 জন মিলে চলো ওর কাছে গিয়ে একটা ইয়ে করে আসি, একটা সলা পরামর্শ করে আসি। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের রিডিউস করা উচিত। যে বিদেশি 3 জন দূতাবাস আজকে এর কাছে, কালকে ওর কাছে গিয়ে তাদের এই দুতিয়ালি কাজের জন্য তারা বাংলাদেশে আসেন নাই। তাদের তো কাজ অন্য হওয়া উচিত, তাদের বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি, ব্যবসায়িক অথবা বাণিজ্যিক যে বিষয়গুলো আছে সেগুলা, দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে তাদের সেগুলোতে বেশি কনসেন্ট্রেট করা উচিত। বাংলাদেশের কোন মন্ত্রী অথবা কোন পলিটিক্যাল পার্টি কথা বলছে না, তাদেরকে নিয়ে আবার কারোর সাথে এনে বৈঠকের টেবিলে বসানো যায় কিনা, আমার মনে হয় যে এই ধরনের অভ্যাস অথবা এই ধরনের প্র্যাকটিস গুলা একটু কমানো উচিত। আমরা একটা চেঞ্জ পার্সপেক্টিভ দেখতে চাই। আর সাবের হোসেন চৌধুরী যতটা আমি জানি, ভদ্রলোক কিন্তু আসলে অনেক আওয়ামী লীগের থেকে একটু কম দুর্নীতিবাজ, টাকা পয়সা তার আগে থেকেই ছিল। এখন একেবারে যে ক্লিন মানুষ তার এরকম না। বাংলাদেশে পলিটিক্স করেন এরকম ক্লিন মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন হয়তো আছেন আর কি। এবং ওনার যদি মামলা করে থাকে কেউ এরকম রাজি না হওয়ার জন্য, তাহলে তাকে পাঠালো কে? 3টা দেশের দূতাবাসকে, রাষ্ট্রদূতকে যদি আপনার কারোর কাছে পাঠাতে হয়, তাহলে তো এটা ওরকম কাউকেই পাঠাতে হবে। সেই ব্যক্তিটাকে অথবা সেই সংগঠনটাকে, সেটা কি কোনো সরকার নাকি কোনো বিশেষ রাজনৈতিক শক্তি? এবং পাঠানোর পরে কাজ হলো না এবং তাদের বিরুদ্ধে এখন মামলা করা হলো।
আমরা কি শুনতে পাচ্ছি না? আচ্ছা, যাই হোক, সময়ও একদম কম, সময় শেষ হয়ে গেছে। ফাহাম আব্দুস সালাম, খুব ছোট করে একটা প্রশ্নের উত্তর দিতে চাই। যেহেতু আপনি বলেছেন আপনি নাম্বার দেখেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোটার আসলে কোন দিকে যাবে, মানে কোন দলের ঘরে তাদের ভোট যাবে বলে আপনার বিশ্লেষণ বা আপনার নাম্বার বলে? এইটা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আমি এটা বলতে পারি যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক এখনো নেক এন্ড নেক উইথ জামায়াত ইসলাম। আমার ব্যক্তিগত জানাশোনা অনুযায়ী বাংলাদেশে এখনো অন্তত পক্ষে 17% আওয়ামী ভোট আছে, এবং যারা আনডিসাইডেড ভোট যত পার্সেন্টেজ আছে, এর মধ্যে একটা পার্ট আছে যারা আওয়ামী লীগের ভোট দিতে চায় বলে আমার অনুমান। এই যে কারণে তারা বলতে পারেনি। এই সেম ঘটনাটা জামায়াত ইসলামের ক্ষেত্রে হয় না। জামায়াত ইসলামীকে যে ভোট দিতে চায় সে একদম সরাসরি প্রথমেই বলে দেয় যে, কারণ তারা দেখাতে চায় যে আমরা বড় দল হয়ে গেছি। তো এই কারণে যারা জামায়াত ইসলামের ভোটার তারা সরাসরি বলে যে আমরা জামায়াত ইসলামকে ভোট দিই। কিন্তু যারা আওয়ামী লীগের ভোটার, এবং অনেকেই আছে যারা জেনুইনলি আনডিসাইডেড, তারা আরো সময় নিয়ে দেখে শুনে দেবেন, সেটাও একটা পার্ট। কিন্তু এই পার্টটা কতটুকু এটা আমি জানি না। যেটা আমি জানি না সেটা জানি না যে কতটা পার্ট। কিন্তু এতটুকু বলা যায় যে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ এখন নেক এন্ড নেক আছে এখন পর্যন্ত। আচ্ছা, রাজনীতিতে অবশ্য শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে এই আলোচনা, এবং আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে।